ওহো, তো কেমন আছে আমার সন্টু মন্ডরা? আশা করি তোমরা সকলেই ভালো আছো। সাউথ আফ্রিকা তাহলে ট্রফি জিতে গেল। হ্যাঁ, 27 বছর পর আইসিসি ট্রফি জিতে গেল সাউথ আফ্রিকা। আর চোকার নয় ভাই, এবার ট্রফি জিতে গেছে, এরা চ্যাম্পিয়ন। যাই হোক, আজকের ভিডিওর টপিক আমাদের ওটা নয়। আজকের ভিডিওতে আমরা যেটা কিনে কথা বলতে চলেছি সেটা হচ্ছে ওয়ান অ্যান্ড অনলি নারকোল জল গুজরাট টাইটান্স। ভাই সাহেবদের কি তারিফ করলাম রে ভাই। একটা টাইমে মনে ছিল যে টপ ওয়ানে ফিনিশ করবে নারকোল জলে, তিনটে লোক কি মারলে ভাই, সেটা ভেঙে দিলে গোটা টুর্নামেন্ট ধরে ধোঁয়া ছুটাই দিচ্ছে, মেরেই যাচ্ছে। বিশেষ করে এই সাই সুদর্শন, এই মালটাকে তুমি দেখবে না এর অ্যাগ্রেশন আছে, না একে দেখে মনে হয় জীবনের কোনোদিন রাগ আছে, না মনে হয় যে কারোর প্রতি কোনোদিন রাগ হয়। এ ভাই কি করে যে এর কোথা থেকে রান চলে আসে, ঠিক দেখবে ম্যাচ শেষে একদম রান বানিয়ে দিচ্ছে। তাও আবার যে রানা বল খেলবে তাও নয় রে ভাই, মোটামুটি 40 বলে 80-90 ঠিক মেরেই দেবে। তাই এই টিমটাতে এত সুন্দর প্লেয়ার থাকা সত্ত্বেও শুধুমাত্র একটা প্লেয়ার চলে যাওয়াতে এদের কি এমন হলো যে ভাই এরা এলিমেন্টারি পটকে গেল। এদেরকে তো দেখে মনে ছিল ভাই এরা ট্রফি জিতবে গো, যা শুরুয়াত করছিল, বিশেষ করে এদের বোলিং, তাতে তো এরা আগুন ছাড়ছে রে ভাই। আর ব্যাটিং এর কথা তো বাদই দাও, বাকি লোকগুলো বলছে আমরা কচু গাছে এবার গলায় দড়ি দিয়ে চলে যাবো ভাই, কারণ এরা তিনজনই ব্যাটিং করছে, সালা আমাদেরকে ব্যাটই দিচ্ছে না। 18-20 ওভার ধরে ফিল্ডিং করাচ্ছে, বলছে ব্যাট হবে না, বাড়ি যাও। তাই আজ ইন ডিটেলসে চুল ছেঁড়া বিশ্লেষণ করতে চলেছে আমাদের নারকোল জলের, যে কি এমন হলো যে এদের নারকোল জলকে এতটা গ্যাস হয়ে গেল যে এরা আর এগোতেই পারলো না। কেন আইপিএল 2025 লাস্টের দিকে এসে টিমটা এরকম পটকে গেল। এই পটকে যাওয়া থেকে 2026 শিক্ষা নিয়ে কি করতে পারে, 2026 জন্য কোন কোন প্লেয়ারগুলোকে রিলিজ করে দেওয়া উচিত এবং কাদেরকে রিটেন করা উচিত, এবং 2025 কোন কোন প্লেয়ারগুলোকে টার্গেট করা উচিত, আজকে সেই বিষয়ে কথা হবে। তাহলে আর বেশি না বকে ভাট, চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। টিমটা খারাপ নয় ভাই, 10টা টিমের মধ্যে পিটাপিটি করে যদি তুমি টপ 4 এর জন্য কোয়ালিফাই করতে পারো তাহলে বলতে পারবে না যে খারাপ হয়েছে বা খারাপ খেলেছে। অকশনটাও সেটা ভাঙা গেছে ভাই, যেমন দরকার সেরকমই প্লেয়ার নিয়েছে। এইবার সকলের মতো তোমার মনেও কোশ্চেনটা জাগবে যে খায়রুল্লাহ তুমি যে বলছো সবই ঠিক গেল, তাহলে এরা এলিমিনেটরে গিয়ে কেন পটকে গেল? দেখো বস, এদের পটকে যাওয়ার মেন রিজন আমি একটাই দেখতে পাচ্ছি। গোটা সিজন ধরে আমি এই কথাটা বলে এসেছি, যারা আমার পুরনো সাবস্ক্রাইবার তারা এই কথাটার সাথে রিলেট করবে, যে জিটির মিডল অর্ডার ঠিক নাই ভাই। কারণ টপ 1 2 3 তো কোনো কথাই হবে না ভাই। ওদের তারিফ তুমি বস্তা ঝুড়ি পেতে সবে তো ভর্তি করলে ওদের তারিফ শেষ হবে না, কারণ ওরা এত ছাটা ভাঙা পারফরমেন্স দিয়েছে। সাই সুদর্শন অরেঞ্জ ক্যাপ উইনার, 15টা ম্যাচে 769 রান, 156 স্ট্রাইক রেট, 54 এভারেজ। সেকেন্ড ওপেনার আমাদের প্রিন্স শুভমান গিল, 15টা ম্যাচে 650 রান, 155 স্ট্রাইক রেট এবং 50 এর এভারেজ। এবং 3 নম্বর যে প্লেয়ারটাকে এবারে নিয়ে এসেছিল তাকে আমার খুব পছন্দ হয়েছিল ভাই, সেটা ভাঙা প্লেয়ার আমাদের ওয়ান অ্যান্ড অনলি জস দা বস, জস বাটলার। রাজস্থানকে কেন ছেড়ে দিয়েছিলাম জানি না ভাই, তার কেটে গিয়েছিল এবারে রাজস্থানের। ভাই সাহেবদের মাথায় যে এবারে কি খেললো, জস বাটলারকে ছেড়ে দিল, ট্রেন্ট বোল্টকে ছেড়ে দিল, ইউজি চালকে ছেড়ে দিল, রবিচন্দ্রন অশ্বিনকে ছেড়ে দিল, একটাকেও রিটেন করলো না ভাই। আর তার ফলস্বরূপ তোমরা দেখতেই পেলে যে রাজস্থান এবারে কোথায় ফিনিশ করলো। যাই হোক, জস বাটলার জিটির জন্য সেটা ভাঙা পারফরমেন্স দিয়েছে ভাই। 14টা ম্যাচ খেলেছে, 538 রান বানিয়েছে, 163 স্ট্রাইক রেটের সাথে 59 এর এভারেজে। অসাধারণ পারফরমেন্স দিয়েছে ভাই এই টপ 3। এদের তুমি চাইলেও একটা খুঁত বের করতে পারবে না। এমন এমন ম্যাচ গেছে যেগুলোতে তো ভাই দুজনে মিলি ম্যাচ শেষ করে দিয়েছে, যেমন দিল্লির আগেনস্টে 200 টার্গেট সাই সুদর্শন আর শুভমান গিল দু ভাই চেস করে দিলে ভাই। বিশেষ করে এই সাই সুদর্শন, এই তো ভাই সাহেব আবার 100 মেরে দিলে দিল্লির আগেনস্টে। এদের মনে এত হিংসারে ভাই, এই দুটো ছেলের মনে। 20 ওভার ধরে বাকি গোটা টিমটাকে ফিল্ডিং করালে, কিন্তু যেই ব্যাটিং এর বাড়ি এলো অমনি এরা দু ভাই 19 ওভার অব্দি ব্যাটিং করে নিলে। সেই আমাদের পাড়া গ্রামে হয় না ভাই যে আমার ব্যাট মানে আমি সারাদিন ব্যাট করবো, তোরা বল করে যা, তোরা ফিল্ডিং করে যা, ঠিক সেরকমই কেসটা হলো। এসআরএইচ কে এরকম ধুয়ে দিয়েছিল, বাকি অনেক কটা টিমকে এরকম ধুয়েছে। যেদিন এরা 3টে খুঁটি দাঁড়িয়ে গেছে না ভাই, সেদিন আর পেছন ফিরে তাকাতে হয়নি। কিন্তু যেদিন এরা 3জন চলেনি, সেই দিন এদের কলে বালি উঠে গেছে ভাই। বিশেষ করে এদের লিগ স্টেজের লাস্টের দুটো ম্যাচে সিএসকে এবং এলএসজির সামনে এরা ভালো রকম ফেসে গিয়েছিল ভাই। এদের টপ 3 তিনটি 50 এর আগে পড়ে গিয়েছিল, আর সেদিন এদের ভালো রকম টিমটা লঙ্কা লেগে গিয়েছিল। তাই এদের মেন প্রবলেম এবং সব থেকে বড় প্রবলেম হলো মিডল অর্ডার। আর তাছাড়াও লাস্টের দিকে এসে এদের বোলিং পারফরমেন্স অনেকটাই ডাউন হয়ে গেছিল ভাই। লাস্ট 4টে ম্যাচে 200 খেয়েছে এরা, পরস্পর 200। মানে টিমটা যদি তুমি ওভারঅল পারফরমেন্স দেখো না বস, তাহলে এদের ব্যাটিং এ একটা প্রবলেম হয়েছে। যেদিন টপ 3 চলেছে সেদিন ভালো চলেছে, যেদিন চলেনি সেদিন ফেঁসে গেছে। সেম কেসই বোলিং এ, যেদিন বোলিং হয়েছে তো অসাধারণ বোলিং হয়েছে, বাট যেদিন হয়নি ভাই সেদিন ধোঁয়া ছুটিয়ে দিয়েছে। বাকি এই টিমটার মধ্যে আমি সেরকম আর কোনো মেজর বড় প্রবলেম দেখছি না ভাই। তোমরা যদি সেরকম কোনো প্রবলেম দেখতে পাও চোখে ঠেকে, তাহলে সেটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। আর এদের এই ব্যাটিং এর প্রবলেমটা যে দেখা যায় এদের এলিমিনেটরে। বোলিং এ তো আনএক্সপেক্টেড সেরকম খারাপ কিছু ছিল না, কারণ লাগাতার 3টে ম্যাচ ধরে এলিমিনেটরের আগে ভাই 200 খেয়ে আসছিল, আর এই এলিমিনেটরে এসে 200 খাই। রোহিত শর্মা আর জনি বেস্টো এদের ধোঁয়া ছুটিয়ে দেয়। রোহিত শর্মা 81 মারে, জনি বেস্টো 47 মারে। পাওয়ার প্লেতেই বিশাল মার খেয়েছিল ভাই। আর এদের 3টে ম্যাচ ধরে পারফরমেন্স অনেকটাই ডাউন আসছিল বোলিং এ। কিন্তু তার থেকেও এদের বড় প্রবলেম যেটা হয় সেটা হচ্ছে ভাই জস বাটলারে চলে যাওয়া। প্রচুর প্রবলেমে পড়ে যায় ভাই জিটি জস বাটলারে যাওয়ায়, কারণ একই তো এদের মিডল অর্ডারে সেরকম পারফরমেন্স ছিল না, অতটা স্ট্রং ছিল না। গোটা টিমটাই টপ 3 এর উপর দাঁড়িয়ে ছিল, বাট তার মধ্যেও একটা চলে গেল। এবং এই একটা মানুষের চলে যাওয়ায় আমাদের ক্যাপ্টেন গিলেরও পারফরমেন্স সেরকম একটা আসে না। এলিমিনেটরে জাস্ট অল্প রানই আউট হয়ে যায়। সাই সুদর্শন এবং ওয়াশিংটন সুন্দর অনেক চেষ্টা করেছিল। সাই সুদর্শন প্রত্যেক ম্যাচের মতনই এই ম্যাচেও এসে 80 রান বানায়। ওয়াশিংটন সুন্দর কোথা থেকে এসে আনএক্সপেক্টেড ভাই 48 রানের পারফরমেন্স দিয়ে দেয়। মনে হচ্ছিল যে না এরা এমআই এর কাছ থেকে মনে হচ্ছে ম্যাচ ছিনে নেবে, বুঝলে। বাট তারপরেই চলে আসে দ্য লেজেন্ড দ্য লর্ড বুম বুম বুমরা ভাই, আর ম্যাচ তারপরেই ঘুরে যায় আর এরা বাইরে হয়ে যায়। তাই এটাই ছিল আইপিএল 2025 জিটির ওভারঅল প্রবলেম, যেটা এদের প্রবলেম হয়েছে। এবার যদি
আসি রিলিজের কথা যে জিটির কাকে কাকে আইপিএল 2026-এর জন্য রিলিজ করে দেওয়া উচিত, তাহলে এক নম্বর যে নামটা উঠে আসছে সে হচ্ছে রাশিদ খান। চমকে গেছো আশা করি জিটি ফ্যান্সরা, কেন বলছে আমি দাঁড়াও এক্সপ্লেন করছি। রাশিদ খানকে এইবারে জিটি রিটেন করে 18 কোটি টাকায়, আর তার বদলে এই ভাই সাহেব পারফরমেন্স দেয়। 15টা ম্যাচে 55 ওভার বোলিং করে, 514 রান খায়, জাস্ট 9টা উইকেট নিতে পারে এবং অলমোস্ট প্রায় 10-এর ইকোনমির সাথে বোলিং করে। আইপিএল ইতিহাসে যদি কোনো বোলার সব থেকে বেশি 6 খেয়ে থাকে তাহলে সেটা হচ্ছে রাশিদ খান ভাই। এইবারই খেয়েছে 33টা 6 খেয়েছে। ব্যাটিং এইবারে সেরকম পায়নি, তবে যতটাই পেয়েছে ভাই সেরকম পারফরমেন্স আসেনি। 15টা ম্যাচে জাস্ট 40 রানে বানিয়েছে 8-এর অ্যাভারেজের সাথে এবং 142-এর স্ট্রাইক রেটে। এইবার তোমরা বলবে খারুল দা একটা সিজন তো সবাইকারই খারাপ যায়, তো কি হয়েছে? এই জন্য ভাই জিটি রাশিদ খানকে অ্যাটলিস্ট ছাড়বে না। শোনো এর আগের বারে পারফরমেন্সের কথা শোনো। এর আগের বারে জিটি রাশিদ খানকে 12টা ম্যাচ খেলায়, যেখানে 44 ওভার বোলিং করে 367 রান খায় এবং 10টা উইকেটে নিতে পারে, প্লাস 8.40-এর ইকোনমির সাথে বোলিং করে। মানে ওভারঅল দুটো সিজন মিলিয়ে দেখতে গেলে রাশিদ খান 27 ওভার বোলিং করে এবং 19টা উইকেটে নিতে পারে। রানও প্রচুর খেয়েছে ভাই। এর আগের বছরে যে ব্যাটিংয়ে বহুত কিছু করেছিল তাও নয় ভাই, তবে মোটামুটি এই বছরের থেকে ভালো ছিল। 12টা ম্যাচে 102 রান, 20-এর অ্যাভারেজের সাথে 143-এর স্ট্রাইক রেট। ব্যাটিংয়ে আমি রাশিদ খানের কাছে বেশি আশা করি না ভাই, আমি জানি যে উনি মিডিয়াম এসে মারতে পারবে, তবে ওনার স্ট্রাইক রেটটা প্রবলেম আছে ভাই। 142 145 চলবে না, উনি যখন আসে তখন মিনিমাম 210 215 স্ট্রাইক রেটে ব্যাটিং করতে হবে। এই দুটো সিজন ভালো না গেলেও এর আগের দুটো সিজন সেটা মারা গিয়েছিল ভাই। 2022-এ 19টা উইকেট নিয়েছিল, 2023-এ 27টা উইকেট, বাট তারপরে ইঞ্জুরি হয়েছিল এবং অপারেশন হওয়ার পরেই পারফরমেন্স অনেকটা ডাউন হয়ে যায়। মেন কথায় যদি আসি, আমি জিটিকে মোটেই বলবো না ভাই রাশিদ খানকে ছাড়তে, কারণ রাশিদ খান তো ওয়ান অ্যান্ড অনলি রাশিদ খান ভাই। আমি বলছি ওকে অকশনে পাঠিয়ে দাও এবং 18 কোটির জায়গায় 12 কি 11 কোটিতে নিয়ে আসার চেষ্টা করো। ব্যাস রাশিদ খানকে নিয়ে আমার এটুকুনি বলার ছিল। বাকি তোমাদের এই আলোচনাটা শুনে কি মনে হলো, আমি কি ঠিক বললাম নাকি ভুল বললাম সেটা কমেন্টে অবশ্যই জানিও। এবং জিটি 2 নম্বর যাকে রিলিজ করতে পারে সে হলো করিম জান্নাত। ভাই সাহেবকে জিটি 75 লাখে কিনে জাস্ট একটা ম্যাচে খেলায়, বাট ভাইভাব সূর্যবংশীর দোয়া ছুটে দেয় ভাই। 1 ওভারে 30 রান পিটিয়ে দেয়। সেই মার খাওয়ার পর থেকে ভাই জিটি আর একটা ম্যাচ খেলানো তো দূরের কথা, এই ভাই সাহেবকে আর একটা ওভারও করায়নি। তাই 2 নম্বর যাকে রিলিজ করতে পারে সে হলো করিম জান্নাত। 3 নম্বরে যাকে রিলিজ করতে পারে সে হলো গ্লেন ফিলিপস। গোটা সিজনটা ভাই একেও বেঞ্চে বসে রেখে দেয়। আশা করেছিলাম জিটি অ্যাটলিস্ট একে খেলাবে, বাট জিটি ওকে খেলায় না। একটা ম্যাচ ফিল্ডিং করতে না ভাই, তাও বেচারে ইনজার্ড হয়ে যায়। তাই আমার মনে হচ্ছে ভাই জিটি গ্লেন ফিলিপসকেও রিলিজ করে দিতে পারে। এবং 4 নম্বর জিটি যাকে রিলিজ করতে পারে সে হলো ঈশান্ত শর্মা। হ্যাঁ ভাই, এই মানুষটাকে নিয়ে এসেছিল যে একটু এক্সপিরিয়েন্স পাওয়া যাবে, বাট ভাই সাহেব মার অনেক খেয়ে যায়। জিটি এনাকে 75 লাখে কিনেছিল, ভরসা করে 7টা ম্যাচ খেলায়, যেখানে 18 ওভার বোলিং করে জাস্ট 4টে উইকেটে নিতে পারে এবং 11-এর ইকোনমির সাথে ভাই সাহেব মার খায়। আর তাছাড়াও বয়সটাও অনেকটা হয়ে যাচ্ছে ভাই। তাই আমার মনে হয় যে জিটি যাকে 4 নম্বর রিলিজ করতে চলেছে সে হলো ঈশান্ত শর্মা। এরপরে যে আমি 3টে প্লেয়ারের নাম বলতে চলেছি তাদের চান্স এদের তুলনায় অনেকটা কম, তবে যে হবে না এর কোনো গ্যারান্টি নেই। তাই জিটি 5 নম্বর যাকে রিলিজ করতে পারে সে হলো জেরেল কোটজিয়া। এই ভাই সাহেবকে জিটি জাস্ট 4টে ম্যাচই খেলায়, 13 ওভার বোলিং করে, 2টো উইকেট নিতে পারে এবং এই ভাই সাহেব 10.91-এর ইকোনমির সাথে মার খায়। 2.40 লাখে জিটি এনাকে কিনেছিল ভাই। আমার পার্সোনালি এর পারফরমেন্স থেকে মনে হচ্ছে না একে রাখবে, তাই একেও রিলিজ করতে পারে জিটি। 6 নম্বর জায়গায় রিলিজ করতে পারে, এর চান্সটা অনেকটাই কম, সে হলো ভাই আরশাদ খান। জিটি এনাকে 1.30 লাখে কিনেছিল, মোটামুটি পারফরমেন্স দিয়েছে। জিটি এনাকে 9টা ম্যাচ খেলায়, যেখানে 21 ওভার বোলিং করে, 213 রান খায়, 6টা উইকেট নিতে পারে এবং 10.33-এর ইকোনমির সাথে বোলিং করে। তাই আমার মনে হচ্ছে ভাই 6 নম্বর জায়গায় জিটি রিলিজ করতে পারে সে হলো আরশাদ খান। চান্সটা কম, তবে না করার কিছুই নয়। এবং লাস্ট 7 নম্বরে জিটি যাকে রিলিজ করতে পারে, যে ভাই সাহেবের নাম তো অনেক বড়, তার সাথে দামও বেশি, সে হলো কাগিসো রাবাডা। নো ডাউট ছাটা ভাঙা টপ নচ বোলার ভাই, যেটা আমরা WTC ফাইনালেই দেখেছি। তবে এইবারে আইপিএলে সেরকম একটা পারফরমেন্স যায় না এই ভাই সাহেবের। জিটি জাস্ট এনাকে 4টে ম্যাচ খেলায়, সেখানে এই ভাই সাহেব 14 ওভার বোলিং করে, 2টো উইকেট নিতে পারে এবং প্রায় 12-এর ইকোনমির সাথে বোলিং করে। জিটি এনাকে 10.75 লাখে কিনেছিল। তাই পার্সোনালি আমার তো ভেতর থেকে ফিল হচ্ছে না যে জিটি এনাকে রিলিজ করবে বলে, বিশেষ করে WTC ফাইনালে পারফরমেন্স দেখার পরেও। তারপরেও মনে হচ্ছে যে না, যদি রিলিজ করে দেয়। তোমাদের কি মনে হয় রাবাডাকে কি রিলিজ করবে জিটি নাকি করবে না? কমেন্টে জানাও তো। তা এই ছিল জিটি রিলিজ প্লেয়ারের লিস্ট যাদেরকে রিলিজ করে দেওয়া উচিত। এছাড়াও আর কাকে এই লিস্টে অ্যাড করা উচিত তোমরা কমেন্টে অবশ্যই জানাবে। এবং যদি আসে 2026-এর মিনি অকশনে কাদেরকে টার্গেট করতে পারে, তার জন্য এখন আমি জিটির একটা প্রবলেমই দেখতে পাচ্ছি ভাই, সেটা হলো মিডল অর্ডার প্রবলেম। নো ডাউট বোলিং এ প্রবলেম আছে, তবে সেটা ঠিক হয়ে যাবে। তাই মিডল অর্ডারের জন্য তোমরা তোমাদের প্লেয়ারকে আবার টার্গেট করতে পারো, যেটা হলো ডেভিড মিলার। যতটা আমার এলএসজির প্রতি ভরসা আছে ভাই, ওরা মনে হচ্ছে ডেভিড মিলারকে এবারে ছেড়ে দেবে। আর ডেভিড মিলারকে না পেলেও পাঞ্জাব যদি মার্কাস স্টোয়াইনিসকে ছেড়ে দেয়, তাহলে তোমরা মার্কাস স্টোয়াইনিসকেও টার্গেট করতে পারো। অলরাউন্ডার না হলেও চলবে, অ্যাটলিস্ট একটা ভালো মিডল অর্ডার ব্যাটার, যে এই টপ 3 পড়ে যাওয়ার পরে সে টিমটাকে সামলাতে পারবে। তা এই ছিল জিটিকে নিয়ে ওভারঅল ভিডিও। জানি অনেকটা লেট হয়ে গেল, তাও কেমন লাগলো অবশ্যই জানাবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে এবং সাবস্ক্রাইবটা তো অবশ্যই করে রাখবে, কারণ আইপিএল এর আপডেট তো প্রায় শেষ হয়ে গেল ভাই। এবার শুরু হবে ইন্ডিয়া ইংল্যান্ড টেস্ট সিরিজ, যার A to Z ডিটেলস এর ভিডিও নিউজ সব তোমরা পাবে এই চ্যানেলে। ঠিক আছে, তাহলে সাবস্ক্রাইবটা করে নাও তাড়াতাড়ি। তা আজকের জন্য এতটাই, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। চলো টাটা।